আজকের ক্লাসটাতে আমরা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নিয়ে পড়ব। তার আগে এর আগের একটা ভিডিওতে দ্বিসংকর জননের যে পরীক্ষাটার ভিডিও তোমাদের দিয়েছিলাম, সেইখানে মটর গাছের দ্বিসংকর জননের পরীক্ষাটা বোঝানো হয়েছিল। আমি তোমাদের প্রাণীদের ওপর যে দ্বিসংকর জননের পরীক্ষাটা করা হয়েছিল গিনিপিগের ওপর, সেটা করতে তোমাদের বলা হয়েছিল। যদি করে কেউ না থাকো করে ফেলে আমি আজকে যেটা গিনিপিগের যে দ্বিসংকর জননের পরীক্ষাটা আগে বলে নিচ্ছি, তারপরে আমি এই মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমটা বলবো। যদি কেউ করে না থাকো ক্রসটা করে ফেলে মেলাবে, আমি যেটা এখন দেখাচ্ছি আর কি। তা এটা আমরা একটু পরে পড়ছি, অসম্পূর্ণ প্রকটতাটা কী, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমটা কোনখানে হচ্ছে। তার আগে আমরা দ্বিসংকর জননটা একটু দেখে নেব প্রাণীদের ওপর। আচ্ছা, প্রাণীদের মধ্যে দ্বিসংকর জননের পরীক্ষাটা মেন্ডেলের মটর গাছের পরীক্ষার পর প্রাণীদের ওপর দ্বিসংকর জনন পরীক্ষাটা করা হয়েছিল এবং প্রাণী হিসাবে গিনিপিগকে নির্বাচন করা হয়েছিল। গিনিপিগকে নির্বাচন করা হয়েছিল। তো গিনিপিগের ক্ষেত্রে মটর গাছের যেমন দুটো চরিত্রকে নির্বাচন করা হয়েছিল, একটা বীজের রং যেটা হলুদ আর সবুজ ছিল, আর একটা হচ্ছে বীজের আকার যেটা গোল আর কুঞ্চিত ছিল। গিনিপিগের ক্ষেত্রে সেটাকে নির্বাচন করা হয়েছে গায়ের রং এবং লোমের প্রকৃতি। গিনিপিগের গায়ের রঙের দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য দেখা যায়, কালো আর সাদা। আর লোমেরও দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য দেখা যায়, সেটা হচ্ছে অমসৃণ আর মসৃণ। কালোটা হচ্ছে সাদার ওপর প্রকট, এটা আমরা পরীক্ষা করেই পরীক্ষার ফলাফলটা দেখেই বুঝতে পারবো। এবং অমসৃণ লোমটা হচ্ছে মসৃণ লোমের ওপর প্রকট। যাই হোক, তোমরা যদি মটর গাছের পরীক্ষাটা বুঝে থাকো, এটা একদমই সেম, শুধু এটা প্রাণীদের ওপর করা হয়েছে। আর মটর গাছের ক্ষেত্রে আমি প্রথমে ইতর পরাগযোগ এবং পরে স্বপরাগযোগ করা হয়েছিল। এটা যেহেতু প্রাণী সেহেতু দুবারই নিষেক করানো হবে, মানে এখানে পরাগযোগের ব্যাপার থাকবে না। আর ব্যাপারটা সেমই, শুধুমাত্র অ্যালিলের চিহ্নগুলোকে আলাদা ধরবো। আর ফিনোটাইপগুলো ওখানে যেমন বলেছিলাম এইখানে সেরকম বলবো না। ওখানে হলুদ বলেছিলাম, এখানে কিন্তু কালো বলবো, যেহেতু ফিনোটাইপ আলাদা ফিনোটাইপকে নির্বাচন করা হয়েছে। ওখানে অন্যরকম গাছের যেহেতু ব্যাপার ছিল, তখন অন্যরকম ফিনোটাইপকে নির্বাচন করা হয়েছিল। যাই হোক, এখানে বিশুদ্ধ কালো গায়ের রং এবং অমসৃণ লোম যুক্ত গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা গায়ের রং এবং মসৃণ লোমযুক্ত গিনিপিগের সংকরায়ন বা নিষেক করানো হয়েছে। কালো গায়ের রঙের জন্য দায়ী অ্যালিলটাকে ক্যাপিটাল বি, অমসৃণ লোমের জন্য দায়ী অ্যালিলটাকে ক্যাপিটাল আর, সাদা রঙের জন্য দায়ী অ্যালিলটাকে স্মল বি এবং অমসৃণ লোমের জন্য দায়ী অ্যালিলটাকে স্মল আর ধরা হয়েছে। তাহলে বিশুদ্ধ কালো গায়ের রং আর অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর যেহেতু বিশুদ্ধ সেহেতু হোমোলগাস ক্রোমোজোম জোড়ার প্রতিটাতেই একই রকমের অ্যালিল থাকবে। আর বিশুদ্ধ সাদা গায়ের রং এবং মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হবে স্মল বি স্মল আর, যেহেতু সাদা আর মসৃণটাকে স্মল বি আর স্মল আরে ধরা হয়েছে এবং যেহেতু বিশুদ্ধ সেহেতু কিন্তু হোমোলগাস ক্রোমোজোম জোড়ার প্রতিটাতেই একই রকমের অ্যালিল থাকবে। তাহলে এই জিনোটাইপটা থেকে এই এক ধরনেরই গ্যামেট পাওয়া যাবে, পুং গ্যামেট পাওয়া যাবে। এটাকে পুরুষ প্রাণী হিসাবে এবং এটাকে স্ত্রী প্রাণী হিসাবে নির্বাচন করা হয়েছে সংকরায়নের জন্য। তাহলে পুরুষ প্রাণীটা থেকে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর প্রকারের পুং গ্যামেট পাওয়া যাবে। যত সংখ্যকই পুং গ্যামেট উৎপন্ন হোক না কেন, সেটা ক্যাপিটাল বি আর ক্যাপিটাল আর যুক্ত বা প্রকারের। আর এখান থেকেও স্মল বি স্মল আর প্রকারের জিনোটাইপ গ্যামেট পাওয়া যাবে, এই এক প্রকারেরই গ্যামেট পাওয়া যাবে। তাহলে এই পুং গ্যামেটের সঙ্গে এই স্ত্রী গ্যামেটের মিলনে নিষেক হলে তাহলে প্রথম অপত্য জনুতে আমরা দেখব যে 100% গিনিপিগ কালো গায়ের রং আর অমসৃণ লোমের হয়েছে। ক্যাপিটাল বি স্মল বি
ক্যাপিটাল আর স্মল আর। লেখার সময় কিন্তু জিনোটাইপ লেখার সময় কিন্তু একই বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিলগুলোকে পাশাপাশি লিখতে হবে। প্রথমে গায়ের রঙের অ্যালিলটাকে পাশাপাশি লেখা হয়েছে, তারপর লোমের প্রকৃতিটাকে পাশাপাশি লেখা হয়েছে। কেউ কিন্তু ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল বি ক্যাপিটাল স্মল আর এইভাবে লেখা যাবে না। একই বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিলটাকে পাশাপাশি লিখতে হবে, প্রকটটাকে প্রথমে লিখতে হবে। স্মল বি ক্যাপিটাল বি লেখা নিয়ম নেই, এইভাবে লিখতে হবে, প্রকটটাকে প্রথমে আর প্রচ্ছন্নটাকে পরে লিখতে হবে। তাহলে F1 জনুতে যে যত সংখ্যকে গিনিপিগ হোক না কেন সবাই কালো গায়ের রঙ আর অমসৃণ লোমযুক্ত গিনিপিগ হয়েছে আর কি। এবার F1 জনুতে উৎপন্ন যে গিনিপিগগুলো, মানে যেগুলো কালো গায়ের রঙ আর অমসৃণ লোমের গিনিপিগ, তাদের মধ্যে একটা পুরুষ গিনিপিগ এবং একটা স্ত্রী গিনিপিগকে শঙ্করায়ন পরীক্ষার জন্য আবার বেছে নেওয়া হয়েছে F2 জনু সৃষ্টির জন্য। F1 জনু অবধি তো দেখলে আমি শিওর হব না যে F1 জনুর গিনিপিগগুলো কী রকমের গিনিপিগ, বিশুদ্ধ না শঙ্কর, তার জন্য আমাকে F2 জনু অবধি পরীক্ষাটা করতে হবে। তাহলে এরকম F1 জনুর গিনিপিগগুলোর মধ্যে থেকে একটা পুরুষ একটা স্ত্রী বেছে নেওয়া হয়েছে। তাহলে এই পুরুষ গিনিপিগটা থেকে এই 4 রকমের গ্যামেট পাওয়া যাবে। গ্যামেট গঠনের নিয়ম তোমাদের আগের একটা ভিডিওতে পড়ানো হয়েছে। তাহলে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এই এক প্রকারের গ্যামেট, ক্যাপিটাল বি স্মল আর এই এক প্রকারের গ্যামেট, স্মল বি ক্যাপিটাল আর এই এক প্রকারের গ্যামেট, আর স্মল বি স্মল আর এই এক প্রকারের গ্যামেট। মানে এই জিনোটাইপটা থেকে এই 4 প্রকারের পুং গ্যামেট পাওয়া যাবে। সিমিলারলি এই স্ত্রী গ্যামেট, এই জিনোটাইপযুক্ত স্ত্রী গিনিপিগ থেকেও ওই একই রকমের 4 ধরনের স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু পাওয়া যাবে। তাহলে এবার আমরা F2 জনুর ফলাফলটাকে চেকার বোর্ডের মাধ্যমে দেখব। চেকার বোর্ড করার নিয়ম তোমরা জেনেছো, আমি আবার রিপিট করছি। চেকার বোর্ড করার নিয়ম হচ্ছে ওপরের দিকে, একদম ওপরের দিকে পুং গ্যামেটগুলোকে লেখা হবে, আর একদম পাশাপাশি, ঠিক পাশাপাশি স্ত্রী গ্যামেটগুলোকে লেখা হয়েছে। এটা পুং গ্যামেটের সাইন, এটা স্ত্রী গ্যামেটের সাইন। এবার আমি রেজাল্টটা দেখব। যেহেতু 4 রকমের গ্যামেট, এখানেও 4 রকম, এখানেও 4 রকম, তাহলে আমি তিনটে কলাম আর 3টে রো কাটলি 4টে কলাম 4টে রো পেয়ে যাব, তাই তো? 3টে কলাম আর 3টে রো যদি আমি কাটি তাহলেই আমি এই 4টে করে কলাম আর রো পেয়ে যাব। যাই হোক, তাহলে এই পুং গ্যামেটের সঙ্গে এই প্রকার গ্যামেট পুং গ্যামেটের সঙ্গে এই প্রকারের স্ত্রী গ্যামেটের নিষেকে এই রকমের জিনোটাইপ পাওয়া যাবে, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আবার একই কথা বলছি যে একই বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিলগুলোকে কিন্তু পাশাপাশি লিখতে হবে। আচ্ছা, যেখানেই ক্যাপিটাল বি থাকবে আর যেখানেই ক্যাপিটাল আর থাকবে সেই গিনিপিগটা ফিনোটাইপগতভাবে কালো আর অমসৃণ হবে। একটা থাকলেও হবে, দুটো থাকলে তো হবেই। আর যেখানে দুটো স্মল বি থাকবে সেখানেই সাদা গায়ের রঙের গিনিপিগ হবে, আর যেখানে দুটো স্মল আর থাকবে সেখানেই মসৃণ লোমের গিনিপিগ হবে। যেহেতু সাদা আর মসৃণ লোমটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেহেতু দুটো থাকতে হবে, মানে হোমোজাইগাস কন্ডিশনে থাকতে হবে। তাহলে এই প্রকার পুং গ্যামেটের সঙ্গে এই প্রকার স্ত্রী গ্যামেটের নিষেকে তাহলে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর পাওয়া যাবে। এই প্রকার পুং গ্যামেটের সঙ্গে এই প্রকার স্ত্রী গ্যামেটের নিষেকে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর পাওয়া যাবে। এই প্রকার পুং গ্যামেটের সঙ্গে এই প্রকার স্ত্রী গ্যামেটের নিষেকে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর পাওয়া যাবে। সিমিলারলি এবার এইটার সঙ্গে এইটা করব। এই প্রকার পুং গ্যামেট, এই প্রকার স্ত্রী গ্যামেট, এই প্রকার পুং গ্যামেট, এই প্রকার স্ত্রী গ্যামেট। তো এইভাবে এই রকমের পাচ্ছি। দেখো, ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর, এইটার সঙ্গে এটা করলে ক্যাপিটাল বি স্মল আর, এটার সঙ্গে এটা করলে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, আর এইটার সঙ্গে এটা করলে ক্যাপিটাল বি স্মল আর। এবার পরের রোটাতে এইটার সঙ্গে এইটা হবে, এইটার সঙ্গে এইটা হবে, এইটার সঙ্গে এইটা হবে, এইটার সঙ্গে এইটা হবে, এইটার সঙ্গে এইটা হবে। তাহলে কিন্তু এই রকম পাচ্ছি। তারপর আবার লাস্টের রোটাতে এইটার সঙ্গে এইটা, এই পুং গ্যামেটটার সঙ্গে এই স্ত্রী গ্যামেটটার
এই পুংগ্যামেটটার সঙ্গে এই স্ট্রিগ্যামেটটার, এই প্রকার পুংগ্যামেটের সঙ্গে এই প্রকার স্ট্রিগ্যামেটটার করলে আমি এই 16 প্রকারের রেজাল্ট দেখতে পাচ্ছি। 16 প্রকারের রেজাল্ট তোমরা করবে, খাতায় প্র্যাকটিস করবে, একদিন মটর গাছেরটাও করবে, করে আমাকে জানাবে। তারপর আমি এগুলো তোমাদের আমার করাটা পাঠিয়ে দেবো, আগে করবে তোমরা নিজেরা। তাহলে যেটা বললাম, এই 16 প্রকার যে গিনিপিগ উৎপন্ন হলো, 16 প্রকার গিনিপিগের মধ্যে ফিনোটাইপগতভাবে আমি দেখতে পাবো 9 ভাগ কালো আর অমসৃণ লোমযুক্ত গিনিপিগ। মানে বলেছি যেখানেই কালো গিনিপিগ থাকবে, সরি ক্যাপিটাল বি থাকবে, আর যেখানেই ক্যাপিটাল আর থাকবে সেইখানেই কালো আর অমসৃণ লোমের গিনিপিগটা পাবো। তা এইটা এত প্রকার এই চেকারবোর্ডটা থেকে আমার ফিনোটাইপগুলো খোঁজার জন্য একটা ত্রিভুজের একটা আমি সূত্র বলবো। ত্রিভুজ আমরা এই চেকারবোর্ডটাকে একটু কোণা করে নিই, কোণা করে নিয়ে আমি 4টে ত্রিভুজ ফর্ম করেছি। দেখো এই একটা ত্রিভুজ, সবচেয়ে বড় ত্রিভুজ, হ্যাঁ, তারপর আরেকটা মিডিয়া, তারপরে এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর এই 4টে ত্রিভুজ পেয়েছি। এটা ত্রিভুজের সূত্রটা তোমাদের বলছি ফিনোটাইপগুলো খোঁজার জন্য, যাতে তোমরা তাড়াতাড়ি খুঁজতে পারো। প্র্যাকটিস তোমাদের যদি একবার প্র্যাকটিস হয়ে যায় ক্রস করা, তাহলে তোমাদের এই ত্রিভুজের সূত্র লাগবে না পরীক্ষার সময়। যাই হোক, তাহলে এই দেখো সবচেয়ে বড় ত্রিভুজটার এই শীর্ষ আর দুটো বাহু, শীর্ষ দুটো বাহু আর ভূমি, এই বরাবরই আমি প্রথমটা পেয়ে যাব, মানে কালো আর অমসৃণটা পেয়ে যাব। শীর্ষতে পাবো বিশুদ্ধটা, আর বাহু আর বাকি বাহুগুলো বরাবর পাবো হচ্ছে শঙ্কর, কালো অমসৃণ। দেখো এইটা বিশুদ্ধ, এইটা 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 মানে এই বাহু বরাবর, আবার দেখো এই বাহু বরাবর এইটা এইটা এইটা, তারপর এই ভূমি বরাবর এইটা 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 ভূমি বরাবর। তাহলে এই বড় ত্রিভুজটা থেকে আমি কালো আর 9টা বলবে না, 9 ভাগ যে কালো গিনিপিগ, কালো আর অমসৃণ গিনিপিগ পাবো সেটা পেয়ে যাচ্ছি। একইভাবে এই ত্রিভুজটা থেকেও আমি ওই কালো আর মসৃণ ফিনোটাইপের গিনিপিগ পাবো, সেটা 3 ভাগ পাবো। 16 ভাগের মধ্যে 9 ভাগ পেয়েছি কালো অমসৃণ, আর 3 ভাগ পাবো কালো মসৃণ, 3 ভাগ পাবো সাদা অমসৃণ, এবং 1 ভাগ পাবো সাদা মসৃণ। মানে প্রকটটা সবচেয়ে বেশি পাবো, আর প্রচ্ছন্নটা সবচেয়ে কম পাবো, আর কম্বাইন যেটা মানে কালোর সাথে জনিত্রী জনুর সঙ্গে যেটা মিল হচ্ছে না, কালো আর মসৃণ, আমি জনিত্রীতে কালো আর অমসৃণ নিয়েছিলাম, আর সাদা আর অমসৃণ মানে কম্বাইন টাইপটা, এটা সমান সমান পাবো, 3 ভাগ করে পাবো। তাহলে এই ত্রিভুজটাতে, এই পরের ত্রিভুজটা থেকেও একইভাবে আমি কালো আর মসৃণগুলোকে পেয়ে যাচ্ছি। এই ত্রিভুজের শীর্ষতে বিশুদ্ধটা পাবো, তো ক্যাপিটাল বি স্মল আর, যেখানেই ক্যাপিটাল বি থাকবে সেটা অবশ্যই ফিনোটাইপগতভাবে কালো হবে, আর দুটো স্মল আর থাকলেই অমসৃণ হবে। এখানে দুটো স্মল আর আছে, তাহলে এইটা পাচ্ছি একটা, আর একটা পাবো এইটা। এখানে ক্যাপিটাল বি স্মল আর যেহেতু ক্যাপিটাল বি আছে সেহেতু কালো হবে, আর দুটো স্মল আর থাকলেই মসৃণ হবে। আর একটা পাবো এইটা, ক্যাপিটাল বি স্মল আর, তার মানে এই 3 ভাগের মধ্যে 1 ভাগ বিশুদ্ধ, 2 ভাগ হচ্ছে শঙ্কর। তাহলে এই ত্রিভুজটা থেকে আমি কালো আর মসৃণ 3 ভাগ কালো আর মসৃণটা পেয়ে গেলাম। এবার এই ত্রিভুজটা থেকে একইভাবে সাদা আর অমসৃণটাকে পাবো। ত্রিভুজের শীর্ষতে বিশুদ্ধটাকে পাবো, স্মল বি থাকলেই সাদা হবে, এটা স্মল বি, আর ক্যাপিটাল আর থাকলে অমসৃণ হবে, আর ক্যাপিটাল আর স্মল আর থাকলেও অমসৃণ হবে। তাহলে এইটা একটা সাদা অমসৃণ, শীর্ষ বরাবর বিশুদ্ধটাকে পেয়ে গেলাম, আর বাহুগুলো বরাবর এই বাহু বরাবর একটা সাদা অমসৃণ পাচ্ছি, এই বাহু বরাবর এই বাহু সাদা অমসৃণ পাচ্ছি। তাহলে 3 ভাগ সাদা অমসৃণ পাচ্ছি, তার মধ্যে 1 ভাগ হচ্ছে বিশুদ্ধ, 1 ভাগ হচ্ছে 2 ভাগ হচ্ছে শঙ্কর। আর তাহলে 16 ভাগের মধ্যে 9 ভাগ পেলাম কালো অমসৃণ, 3 ভাগ পেলাম কালো মসৃণ, 3 ভাগ পেলাম সাদা অমসৃণ, এবং 1 ভাগ পাবো হচ্ছে সাদা মসৃণ।
সবচেয়ে ছোট ত্রিভুজটা থেকে। এটা সব সময় হোমোজাইগাস কন্ডিশনই প্রকাশিত হবে, যেহেতু দুটোই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সাদা এবং মসৃণ। দুটো স্মল বি আছে সাদা হবে, দুটো স্মল আর আছে সাদা হবে। তাহলে এই 16 রকমের যে গিনিপিগ সৃষ্টি হলো তার ফিনোটাইপ অনুপাত পাচ্ছি আমি। এবার এখান থেকে আমরা দেখে নিচ্ছি ফিনোটাইপ অনুপাত পাচ্ছি 9, কালো অমসৃণ পাচ্ছি 9। এই 9 ভাগ কালো অমসৃণের মধ্যে এই 9 ভাগ যে এই অমসৃণের মধ্যে 1 ভাগ পাচ্ছি ক্যাপিটাল বি, স্মল আর ক্যাপিটাল আর, আর 2 ভাগ পাচ্ছি ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, এই 2 ভাগ পাচ্ছি ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, স্মল আর 4 ভাগ পাচ্ছি ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর। এটা খোঁজার জন্য ত্রিভুজের সূত্রটাকে ফলো করবে। ত্রিভুজের শীর্ষতে সবসময় বিশুদ্ধটাকে পেয়ে যাবে, আর ত্রিভুজের বাকি বাহুগুলো বরাবর এই শঙ্করগুলোকে পেয়ে যাবে। এটাও শঙ্কর, এটাও শঙ্কর, এটাও শঙ্কর, কিন্তু জিনোটাইপগতভাবে তার আলাদা। এখানে দুটো জিনেরই বা অ্যালিলেরই হেটেরোজাইগাস রূপ, এখানে একটা অ্যালিলের হেটেরোজাইগাস রূপ, এখানেও একটা অ্যালিলের হেটেরোজাইগাস রূপ। এখানে কালো অ্যালিলের হেটেরোজাইগাস রূপ, এখানে অমসৃণ অ্যালিলের হেটেরোজাইগাস রূপ। তাহলে 9 ভাগের মধ্যে 9 ভাগ যে কালো অমসৃণ পাচ্ছি তার মধ্যে আমি এই 9 ভাগ যে কালো অমসৃণ পাচ্ছি তার জিনোটাইপ হবে হচ্ছে এইটা। তোমাদের কিন্তু জানতে চাইবে যে গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষায় যে 9 ভাগ কালো অমসৃণ গিনিপিগ পাওয়া গেছে তাদের জিনোটাইপগুলোর কথা, তখন কিন্তু অ্যান্সারটা শুধুমাত্র এইটুকু হবে। আর সিমিলারলি এরকমও আসতে পারে যে 3 ভাগ কালো মসৃণ গিনিপিগ পাওয়া গেছে তাদের জিনোটাইপ। 3 ভাগের মধ্যে 1 ভাগ পাবো বিশুদ্ধ আর 2 ভাগ পাবো শঙ্কর। দুটো স্মল আর থাকলেই মসৃণ হবে, তাহলে এটা মসৃণ। এটা ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল বি থাকলেই কালো হবে, স্মল বি, ক্যাপিটাল বি, স্মল বি, তাহলে এইটা হচ্ছে শঙ্কর কালো মসৃণ। তাহলে আমরা ত্রিভুজের সূত্র দেখেও পেয়ে যাবো। তোমার ত্রিভুজের শীর্ষ বরাবর আমি বিশুদ্ধটাকে পাবো, আর ত্রিভুজের বাহু বরাবর আমি শঙ্কর দুটোকে পেয়ে যাবো। সাদা মসৃণ যে 3 ভাগ পেলাম সেটাও 3 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে স্মল বি, ক্যাপিটাল আর, মানে বিশুদ্ধ, আর হচ্ছে স্মল বি, ক্যাপিটাল আর, স্মল আর। 2 ভাগ পাচ্ছি এটাও হচ্ছে শঙ্কর 3 ভাগের মধ্যে। আর সাদা মসৃণতে 1 ভাগ পাচ্ছি, সেটা অবশ্যই হোমোজাইগাস কন্ডিশন। তাহলে দ্বিসংকর জননের যে ফিনোটাইপ অনুপাত তাহলে সেটা হবে যে কালো 9:3:3:1। তোমরা ফিনোটাইপ অনুপাত কিন্তু এইভাবে লিখবে না, মেনশন করবে কালো অমসৃণ কালো মসৃণ সাদা অমসৃণ সাদা মসৃণ ইকুয়াল টু 9:3:3:1। সিমিলারলি জিনোটাইপটাও সেভাবে মেনশন করবে। এইগুলো 1:2:4:1:2:1:2:1। শুধুমাত্র অনুপাতটা লিখে দেবে না, কোনটা কত ভাগ সেটা কিন্তু অনুপাত লেখার সময় দেখাতে হবে। পরীক্ষায় কিন্তু আসে যে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা জিনোটাইপ অনুপাত ফিনোটাইপ অনুপাত লেখো। তো এটা মটর গাছের ওপর তোমরা তো আগের ভিডিওটা দেখেছো, আশা করি ওটার মতোই, শুধুমাত্র এখানে সাইনগুলো আলাদা, ফিনোটাইপটা আলাদা। যেহেতু এখানে আলাদা চরিত্র নির্বাচন করেছিলাম, এটা প্রাণী, এখানে দুবারই নিষেক করানো হয়েছে। আর ওখানে প্রথমবার ইতর পরাগজ, মানে F1 জন্য সৃষ্টির জন্য ইতর পরাগজ আর F2 সৃষ্টির জন্য স্বপরাগজ করা হয়েছে। তাহলে এটা তোমরা কিন্তু করবে, প্রত্যেকে খাতায় করে আমাকে জানাবে, তারপর কিন্তু আমি আমার করাটা তোমাদের পাঠাবো। আগে আমি দেখব তোমরা করেছো কিনা। তা এরপর আমরা আজকের মেন টপিকে আসি, সেটা হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম পড়ব আজকে আমরা। মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। তা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম যে ঘটনাটা, সেই ঘটনাটাকে আমরা বলবো অসম্পূর্ণ প্রকটতা, বা এটাকে বলে হচ্ছে পার্শ্বীয় প্রকটতা, বা বলা হয় আংশিক প্রকটতা। একই জিনিস, তোমাদের বইতে অসম্পূর্ণ প্রকটতা হিসাবে লেখা আছে। এটাকে তিনটে নামেই ডাকা যায়, অসম্পূর্ণ প্রকটতা বা পার্শ্বীয় প্রকটতা বা আংশিক প্রকটতা। এই অসম্পূর্ণ প্রকটতা ঘটনাটা বিজ্ঞানী কোরেন্স, অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানী কোরেন্স,
উনি সন্ধ্যামালতী গাছের ওপর পরীক্ষা করে প্রমাণ করেন। এই অসম্পূর্ণ প্রকটতা আমরা সন্ধ্যামালতী গাছের ক্ষেত্রেই পড়ব, তোমাদের বইতে এটাই আছে। এছাড়াও অসম্পূর্ণ প্রকটতা স্ন্যাপড্রাগন বলে একটা ফুল আছে, হ্যাঁ, সেই ফুলেও দেখা যায় অসম্পূর্ণ একই ঘটনা। আমরা সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রেই পড়ব। মিরাবিলিস জ্যালাপা আর স্ন্যাপড্রাগন ফুলের ক্ষেত্রেও সেম ঘটনা দেখা যায়। আর প্রাণীদের মধ্যেও অ্যান্ডুলিসিয়ান ভ্যারাইটির মুরগিদের মধ্যে এই ঘটনাটা দেখা যায়। আমাদের সিলেবাসে আছে হচ্ছে সন্ধ্যামালতী ফুলের ওপর। তো অসম্পূর্ণ প্রকটতা ব্যাপারটা কী? তা মেন্ডেল যখন একসঙ্কর জননের পরীক্ষা করেছিলেন তখন বলেছিলেন যে একজোড়া বৈশিষ্ট্যের মধ্যে প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেইটা হচ্ছে প্রকট, আর যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন। এটা মেন্ডেল বলেছিলেন মটর গাছের ওপর পরীক্ষা করে। কিন্তু মেন্ডেলের পরীক্ষাটাকে অনুসরণ করে পরবর্তীকালে বিজ্ঞানী কোরেন্স সন্ধ্যামালতী গাছে দুরকম ফুল নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখেন যে মেন্ডেলের পরীক্ষার মতো ফলাফল পাওয়া যাচ্ছে না। তাহলে এর থেকে প্রমাণিত হয় যে সব ক্ষেত্রে মেন্ডেলের সূত্র কিন্তু প্রযোজ্য হয় না। বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য হলেও সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তা বিজ্ঞানী কোরেন্স সন্ধ্যামালতী ফুলের একটা চরিত্রকে নির্বাচন করেছিলেন, সেটা হচ্ছে ফুলের রং। সেই ফুলের আমরা সন্ধ্যামালতী ফুল সবাই দেখেছি। সন্ধ্যামালতী ফুল কে 4 o'clock প্ল্যান্টও বলে, বিকেলবেলার পর ফুলগুলো ফোটে বলে। এই সন্ধ্যামালতী ফুলের মেনলি দুটো ভ্যারাইটি দেখা যায়, লাল আর সাদা। হ্যাঁ, এছাড়া মধ্যবর্তী অনেকগুলো ভ্যারাইটি দেখা যায়। এইটা আমরা লাল আর সাদার ক্ষেত্রেই পড়বো এখানে। তা এখানে ফুলের রঙটাকে চরিত্র হিসাবে নির্বাচন করা হয়েছে এবং এই ফুলের রঙের চরিত্রটা দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে লাল ফুল, একটা হচ্ছে সাদা ফুল। তাহলে লাল রঙের জন্য দায়ী অ্যালিলটাকে ক্যাপিটাল আর সাদা রঙের জন্য দায়ী অ্যালিলটাকে স্মল আর ধরা হলো। তাহলে লাল ফুলের জিনোটাইপ হবে ক্যাপিটাল আর, সাদা ফুলের জিনোটাইপ হবে স্মল আর। এটা পি জনু। আচ্ছা, লাল ফুল থেকে এই এক প্রকারের গ্যামেট পাওয়া যাবে ক্যাপিটাল আর প্রকারের, এই সাদা ফুল থেকেও এক প্রকারের গ্যামেট পাওয়া যাবে স্মল আর প্রকারের। তাহলে এদের মধ্যে নিষেক বা ইতর পরাগযোগ ঘটানোর ফলে F1 জনুতে আমার উচিত ছিল দেখা যে মেন্ডেলের পরীক্ষার মতোই লাল ফুলযুক্ত গাছ উৎপন্ন হওয়ার, কিন্তু দেখা গেল F1 জনুতে যে বীজ থেকে যে গাছগুলো উৎপন্ন হলো সেগুলো 100% গোলাপি ফুলযুক্ত গাছ। তার মানে লাল ফুলটা তার প্রকট বৈশিষ্ট্যটাকে সম্পূর্ণ প্রকাশ করতে পারল না। এর জন্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আর প্রকট বৈশিষ্ট্যের মধ্যবর্তী ফিনোটাইপযুক্ত গাছ উৎপন্ন হলো। মানে এখানে বলতে পারি যে প্রকট অ্যালিলটা ফুলের বর্ণের সাপেক্ষে প্রকট অ্যালিলটা তার প্রকটতাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারল না। গোলাপিটা লাল ঘেঁষাই রং, কিন্তু তার মধ্যে সাদা মিক্সড হলেই, লালের সঙ্গে সাদা মিক্সড হলেই সেটা রংটা গোলাপি হয়। তার জন্য বোঝা যাচ্ছে যে প্রকট অ্যালিলটা মানে লাল ফুলের জন্য দায়ী অ্যালিলটা সাদা ফুলের ওপর সম্পূর্ণ প্রকটতা দেখাতে পারিনি, তাই জন্য সাদা রংটাও কিছুটা ফুলের মধ্যে মিক্সড হয়েছে, যে কারণে ফিনোটাইপগতভাবে আমি গোলাপি ফুলযুক্ত গাছ দেখব F1 জনুতে। F1 জনুতে এই গোলাপি ফুলযুক্ত যে যতগুলো গাছ উৎপন্ন হবে এখানে সবই গোলাপি ফুলযুক্ত গাছ উৎপন্ন হবে। তা F1 জনুতে উৎপন্ন গোলাপি ফুলযুক্ত গাছগুলোর মধ্যে আমি স্বপরাগযোগও ঘটাতে পারি, ইতর পরাগযোগও ঘটাতে পারি। তবে এখানে স্বপরাগযোগ ঘটানো হয়েছিল। স্বপরাগযোগ মানে জানো তোমরা, একই ফুলের পরাগরেণুটা ওই ফুলেরই গর্ভমুণ্ডে বা ওই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করা। তাহলে এই স্বপরাগযোগ ঘটালে তাহলে এই গোলাপি ফুলযুক্ত গাছ থেকে যদি আমি স্বপরাগযোগ ঘটাই তাহলে এইখান থেকে ক্যাপিটাল আর স্মল আর প্রকারের গ্যামেট পাওয়া যাবে
পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট দুটোই যাই পাওয়া যাক না কেন ক্যাপিটাল আর স্মল আর প্রকারেরই হবে। তাহলে পুংগ্যামেটগুলোকে ওপরে লিখে ফেলবো। এবার আমি রেজাল্টে F2 জনুতে কী গাছ পাওয়া যায়, কী ফুলযুক্ত গাছ পাওয়া যায় সেটা আমরা চেকার বোর্ডের মাধ্যমে দেখব। তাহলে চেকার বোর্ড করার জন্য একই নিয়ম, পুংগ্যামেটগুলোকে ওপরে লিখে ফেলা, স্ত্রীগ্যামেটগুলোকে পাশে লিখে ফেলা এবং এখানে পুংগ্যামেটের সাইন এবং স্ত্রীগ্যামেটের সাইন। তাহলে এই পুংগ্যামেট এই স্ত্রীগ্যামেট হলে কেবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, তার মানে এটা হচ্ছে আর অ্যালিলের সাপেক্ষে হোমোজাইগাস। এটা আমি দেখতে পাবো যে F2 জনুতে যে গাছগুলো উৎপন্ন হবে তার মধ্যে আমি দেখতে পাবো 25% লাল ফুলযুক্ত গাছ উৎপন্ন হয়েছে, 50% গোলাপি ফুলযুক্ত গাছ উৎপন্ন হয়েছে আর 25% সাদা ফুলযুক্ত গাছ উৎপন্ন হয়েছে। তাহলে সেটাই চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হচ্ছে। ক্যাপিটাল আর মানে যেখানে আর অ্যালিলের সাপেক্ষে হোমোজাইগাস সেখানেই লাল ফুলযুক্ত গাছ উৎপন্ন হয়েছে। যেখানে ক্যাপিটাল আর স্মল আর এইটার সঙ্গে এটা করলে হবে ক্যাপিটাল আর স্মল আর, মানে যেখানে আর অ্যালিলটা হেটেরোজাইগাস কন্ডিশনে আছে সেখানে কিন্তু লাল হবে না ফুলের রং, সেখানে কিন্তু লাল আর সাদার মধ্যবর্তী একটা রং প্রকাশিত হবে, সেটা হচ্ছে গোলাপি। এটাও ঠিক তাই, এটার সঙ্গে এটা করলে আমি ক্যাপিটাল আর স্মল আর পাবো, আর এটার সঙ্গে এটা করলে আমি স্মল আর পাবো, এটাই সাদা হবে। তাহলে 100 ভাগ গাছের মধ্যে 50 ভাগ হচ্ছে গোলাপি ফুলযুক্ত, 25 ভাগ লাল ফুলযুক্ত আর 25 ভাগ হচ্ছে সাদা ফুলযুক্ত। তার মানে ফিনোটাইপ অনুপাত হবে হচ্ছে লাল ইস্টু গোলাপি ইস্টু সাদা 1:2:1, 1 ভাগ লাল ফুল 2 ভাগ সাদা ফুল আর 1 ভাগ সাদা ফুল, লাল ফুল 1 ভাগ, গোলাপি ফুল 2 ভাগ আর সাদা ফুল 1 ভাগ। এটা হচ্ছে ফিনোটাইপ। জিনোটাইপগতভাবে দেখতে পেলাম চেকার বোর্ড করে যে ক্যাপিটাল আর 1 ভাগ, ক্যাপিটাল আর স্মল আর 2 ভাগ আর স্মল আর 1 ভাগ। তার মানে অসম্পূর্ণ প্রকটতা এমন একটা ঘটনা, সেইখানে ফিনোটাইপ অনুপাত আর জিনোটাইপ অনুপাত সমান। তোমাদের প্রশ্ন আসে যে শঙ্করায়ন পরীক্ষার কখন ফিনোটাইপ আর জিনোটাইপ অনুপাত সমান হবে, উত্তর হবে অসম্পূর্ণ প্রকটতা। তোমাদের অসম্পূর্ণ তখন লিখতে হবে, বোর্ড প্রশ্ন তো থাকে যে তাহলে অনুপাতটা কী হবে, ফিনোটাইপ অনুপাতও 1:2:1 দেখতে পাচ্ছি আর জিনোটাইপ অনুপাতও 1:2:1। তাহলে এইখান থেকে আমি কি কনক্লুশনে আসতে পারি কি সেটা দেখো, কোনো একটা বৈশিষ্ট্যের সাপেক্ষে হেটেরোজাইগাস জীবে দুটো অ্যালিলের মধ্যে প্রকট বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিলটির সম্পূর্ণভাবে প্রকাশ ঘটে না, তার ফলে মধ্যবর্তী বা মিশ্র ফিনোটাইপযুক্ত ফলাফল পাওয়া যায়। এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। তাহলে এই ঘটনাটাই হচ্ছে মেন্ডেলের প্রকটতা সূত্রের প্রকটতা প্রচ্ছন্নতা সিদ্ধান্তের ব্যতিক্রম। বলে যে প্রশ্ন আসে যে অসম্পূর্ণ প্রকটতা মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম, উত্তর হবে প্রকটতা প্রচ্ছন্নতা সিদ্ধান্তের ব্যতিক্রম। এটাকে ঠিক সূত্র বলে না, সূত্র সিদ্ধান্ত বলা হয়। তাহলে কেন ব্যতিক্রম, কারণ মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় আমরা কি দেখেছিলাম, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা আমরা দেখেছিলাম যে ফিনোটাইপ অনুপাত 3:1, আর এইখানে কি দেখতে পাচ্ছি ফিনোটাইপ অনুপাত 1:2:1, তো সেই জন্যই এটা ব্যতিক্রম। কিন্তু মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা জিনোটাইপ অনুপাত ছিল 1:2:1, মানে ক্যাপিটাল টি ইজ টু ক্যাপিটাল টি স্মল টি ইজ টু স্মল টি ইজ ইকুয়াল টু 1:2:1। এখানেও জিনোটাইপ অনুপাতটা ওই একই 1:2:1, কিন্তু ফিনোটাইপ অনুপাতটা আলাদা। তাই জন্য ঘটনাটা হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, মেন্ডেলের পরীক্ষার ব্যতিক্রম। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় আমি 2 রকমের ফিনোটাইপ দেখেছিলাম F2 জনুতে, যে 3 ভাগ লম্বা গাছ আর 1 ভাগ খর্ব গাছ, কিন্তু এখানে আমি 3 রকমের ফিনোটাইপ দেখছি, লাল গোলাপি এবং সাদা, 3 রকমের ফিনোটাইপ দেখছি, আর ওখানে 2 রকমের ফিনোটাইপ দেখেছিলাম। তাহলে তোমাদের অসম্পূর্ণ প্রকটতা যে আমরা পড়লাম, অসম্পূর্ণ প্রকটতার কী সুবিধা বা কী বৈশিষ্ট্য, অসম্পূর্ণ প্রকটতা ঘটনাটা দেখে বৈশিষ্ট্যটা হচ্ছে এটাই যে অসম্পূর্ণ প্রকটতাটাকে পর্যবেক্ষণ করে আমি ফিনোটাইপ দেখেই জিনোটাইপ নির্ধারণ করতে পারবো। মানে লাল মানেই সেটা হোমোজাইগাস কন্ডিশন, ক্যাপিটাল আর, গোলাপি মানেই সেটা হেটেরোজাইগাস অবস্থা, ক্যাপিটাল আর স্মল আর, সাদা মানেই স্মল আর হোমোজাইগাস অবস্থা। তার মানে
অসম্পূর্ণ প্রকটতার একটা বিশেষ সুবিধা বা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমি এখানে ফিনোটাইপ দেখেই জিনোটাইপ নির্ধারণ করতে পারবো। কিন্তু মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় যে 75% লম্বা গাছ সৃষ্টি হয়েছিল, সে 75%-এর মধ্যে আমরা দেখেছিলাম 25% বিশুদ্ধ লম্বা এবং মানে হোমোজাইগাস কন্ডিশন, আর 50% সংকর লম্বা মানে হেট্রোজাইগাস কন্ডিশন। মানে প্রকট অ্যালিলটার কোনটা হোমোজাইগাস অবস্থা কোনটা হেট্রোজাইগাস অবস্থা সেটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম না, যেটা অসম্পূর্ণ প্রকটতা দেখে বুঝতে পারবো। ঠিক একই ঘটনা স্ন্যাপড্রাগন ফুল এবং অ্যান্ডুলিস্ট্রিয়ান ভ্যারাইটির মুরগির মতো দেখা যায়। মুরগির ক্ষেত্রে এখানে পরবর্তীকালে প্রাণীদের ওপর যখন পরীক্ষাটা করা হয়েছিল তখন কালো পালকযুক্ত মুরগির সঙ্গে সাদা পালকযুক্ত মোরগের ক্রস করানো হয়েছিল এবং দেখা গেছিল যে প্রথম অপত্য জনুতে নীল বর্ণের পালকযুক্ত অপত্য সৃষ্টি হয়। তার মানে কালো আর সাদার মধ্যবর্তী কালারটা হচ্ছে নীল। এটা পরীক্ষা করে প্রাণীদের ওপর পরীক্ষা করে অসম্পূর্ণ প্রকটতাটা প্রমাণিত হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে এমন একটা ঘটনা যেখানে মেন্ডেলের এক সংকর জননের সিদ্ধান্ত প্রকট এবং প্রচ্ছন্নতার যে সিদ্ধান্ত সেটা মেনে চলে না।